মানচিত্রে দেখলে কি মনে হয়? স্রেফ একটা সরু রেখা যা দুটো ভূখণ্ডকে আলাদা করেছে, তাই না? কিন্তু এই সামান্য জলপথের আড়ালে যে কি বিশাল এক রাজনৈতিক শক্তি লুকিয়ে আছে, যার ওপর আজ পুরো আধুনিক বিশ্ব নির্ভর করে আছে, সেটা হয়তো অনেকেই জানেন না। আসুন আজ আমরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চোখ পয়েন্ট হরমোজ প্রণালীর গভীরে প্রবেশ করি। শুধু এই একটা কথাই কিন্তু পুরো পরিস্থিতিটা বোঝার জন্য যথেষ্ট। মানে কোনো রকম ভূমিকা ছাড়াই এই সংকটটা যে কতটা মারাত্মক তা এই একটা লাইন থেকেই পরিষ্কার। তো চলুন সরাসরি ঢুকে পড়া যাক সেই সংঘাতের একেবারে কেন্দ্রে। কি এমন ঘটছে এই চোখ পয়েন্টে যা একে প্রায় বন্ধ করে দিয়েছে? পরিস্থিতিটা সত্যি বলতে বেশ জটিল। ব্যাপারটা অনেকটা এরকম, একদিকে আমেরিকা ইরানের বন্দরগুলো আটকে দিচ্ছে, আবার অন্যদিকে ইরান হুমকি দিচ্ছে যে কোনো জাহাজকেই চলতে দেবে না, যেন একটা ডাবল ব্লকেড। আর এর মাঝে ফেসে গেছে সারা বিশ্বের জাহাজ চলাচল, যা একটা মারাত্মক সংকট তৈরি করেছে। আর ঠিক এই সময়ে ইরানের একজন কমান্ডার হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন তেলের দাম নাকি ব্যারেল প্রতি $200 গিয়ে ঠেকবে। এই একটা কথা থেকেই বোঝা যায় প্রণালীর উত্তর দিকে যারা বসে আছে তারা নিজেদের শক্তি নিয়ে কতটা নিশ্চিত, আর এর অর্থনৈতিক ঝুঁকিটা যে কত বড় সেটাও স্পষ্ট। আচ্ছা, এই যে সংকট, এটা তো আজকের না, এর শিকড় কিন্তু অনেক গভীরে। একটু পেছনে ফিরে দেখা যাক কিভাবে এখানকার ভূগোলই এই সংঘাতের মঞ্চটা তৈরি করেছে। প্রায়ই বলা হয় ভূগোলের কারণেই হরমুজের ভাগ্য এমন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। এটা কিন্তু কোনো বাড়িয়ে বলা কথা নয়। কিছুক্ষণের মধ্যেই যখন আমরা কিছু সংখ্যা দেখব, তখন ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এর সবচেয়ে সরু জায়গাটা মাত্র ২১ মাইল চওড়া, মানে ধরুন ৩৩ কিলোমিটার। ভাবা যায় এত ছোট একটা গলি দিয়ে সারা দুনিয়ার অর্থনীতির একটা বড় অংশ যাতায়াত করে। এর আকারের সাথে এর গুরুত্বের পার্থক্যটা একবার দেখুন। এই ছোট্ট পথটা দিয়েই কিন্তু প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় ২০%, মানে ৫ ভাগের ১ ভাগ তেল পার হয়। এই যে আমরা চোখ পয়েন্ট বলছি, এটা আসলে কি? ভূ রাজনীতিতে চোখ পয়েন্ট হলো এমন একটা কৌশলগত সরু পথ যেটাকে আটকে দিলে পুরো বিশ্বের সাপ্লাই চেন থমকে যেতে পারে। আর হরমুজ হলো এর একেবারে পারফেক্ট উদাহরণ। এখানকার ভূগোলই একদিকে যেমন বিশাল শক্তির উৎস, তেমনি আবার চরম দুর্বলতার কারণ। আচ্ছা, এই তেলের গল্পটা কবে থেকে শুরু হলো? কিভাবে এই কালো সোনা আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি হয়ে উঠল, আর তার সাথে সাথে এই জলপথটাও এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? চলুন একটু ইতিহাসে ঢু মারা যাক। গল্পটা শুরু হয় ১৯ শতকের মাঝামাঝি, যখন প্রথম আধুনিক ড্রিলিং শুরু হলো। তারপর এলো গাড়ি, আর তেলের চাহিদা গেল বেড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো তেল কয়লাকেও পেছনে ফেলে দিল। এরপর ১৯৬০-এ তৈরি হলো ওপেক, আর ১৯৭৩ সালে দুনিয়া দেখল প্রথম তেল সংকট। ব্যাস, তেলের এই যে উত্থান, এটাই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে একটা গ্লোবাল সিকিউরিটি ইস্যু বানিয়ে দিল। তো এখন প্রশ্ন হলো, এই তেল আর এই জলপথ দুটো মিলে কিভাবে একটা মারাত্মক অস্ত্রে পরিণত হল? এটা এখন ভূ রাজনীতির দাবার বোর্ডের এক শক্তিশালী ঘুঁটি। কিন্তু মজার ব্যাপার হলো, একটা বিশ্লেষণে বলা হচ্ছে ইরানের জন্য হরমুজ নাকি অস্ত্রের চেয়েও বড় দুর্বলতা। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে এটা ইরানকে অসংখ্য ক্ষমতা দেয়, আবার অন্যদিকে ইরানের নিজের অর্থনীতিই কিন্তু এই প্রণালীর ওপর পুরোপুরি নির্ভরশীল। তার মানে সোজা কথায়, যার হাতে এই প্রণালীর নিয়ন্ত্রণ, ভূ রাজনৈতিক ক্ষমতাও তার হাতেই। আর ঠিক এই কারণে এই অঞ্চল ঘিরে এত সংঘাত, এত উত্তেজনা। ইতিহাসে যদি দেখি, এই নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য কি না করা হয়েছে। ৮০-র দশকের ট্যাঙ্কের ওয়ার থেকে শুরু করে সাগরে মাইন পেতে রাখার হুমকি, ড্রোন হামলা, এমনকি আজকাল টোল বসানোর মতো অর্থনৈতিক চাপ, সবই হয়েছে। ইরান এবং অন্যান্য দেশগুলো বারবার তাদের শক্তি দেখানোর জন্য এই পথগুলো ব্যবহার করেছে। আচ্ছা, এই যে এত কাণ্ড ঘটছে, এর প্রভাবটা আসলে কোথায় গিয়ে পড়ে? যখন এই তেলের স্রোত আটকে যায়, তখন তার ধাক্কাটা কিন্তু শুধু পারস্য উপসাগরেই থাকে না, ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আর এই প্রভাবটা কিন্তু একেবারে সাধারণ মানুষের পকেটে গিয়ে লাগে। যেমন ধরুন, এই ঝামেলার পর আমেরিকায় গ্যাসের দাম প্রায় $6 পৌঁছে গিয়েছিল। ভাবুন, হাজার হাজার মাইল দূরে বসেও এর আশ থেকে বাঁচার উপায় নেই। অনেকে হয়তো ভাবেন এটা শুধু পশ্চিমা দেশগুলোর সমস্যা, কিন্তু একদমই তা নয়। জানেন কি, হরমুজ দিয়ে যে তেল যায় তার ৮০%-এরও বেশি কেনে এশিয়ার দেশগুলো, মানে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া। এদের কলকারখানা, অর্থনীতি সবই কিন্তু এই প্রণালীটা খোলা থাকার ওপর নির্ভর করে আছে। এত যখন ঝামেলা, তখন সবার মনেই একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে
আরে এটাকে পাশ কাটানোর জন্য একটা খাল বা পাইপলাইন বানিয়ে নিলেই তো হয়, কেন সেটা করা হচ্ছে না? এর উত্তরটা আসলে এত সহজ না, বেশ কয়েকটা বড় বাধা আছে। ১. এখানকার এলাকাটা ভীষণ পাহাড়ি আর দুর্গম। ২. এটা বানানোর খরচ পড়বে $100 বিলিয়ন বেশি, যা প্রায় অকল্পনীয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? ধরুন অনেক কষ্টে একটা খাল বানানোও হলো, সেটা হতো আরেকটা চোক পয়েন্ট হয়ে দাঁড়াবে। তাই শেষমেশ বিশ্বকে এই একটাই পথের উপর নির্ভর করে থাকতে হচ্ছে। তো পুরো আলোচনাটা আমাদের একটা জায়গায় এনে দাঁড় করাচ্ছে। এই সংঘাতটা এখন আর অস্ত্রের লড়াই নেই, এটা হয়ে দাঁড়িয়েছে ধৈর্যের পরীক্ষা। এখানে কোনো সহজ বিজয় নেই, পুরোটাই নির্ভর করছে কে কতদিন অর্থনৈতিক আর রাজনৈতিক চাপ সহ্য করতে পারে তার উপর। আর এই পরীক্ষার অর্থনৈতিক মূল্যটা কিন্তু দুপক্ষেকেই চোকাতে হচ্ছে। একদিকে ইরান প্রতি মাসে $8 বিলিয়ন বেশি লোকসান গুনছে, যা তাদের মোট রপ্তানি আয়ের 80%। অন্যদিকে সারা বিশ্বকে লড়তে হচ্ছে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি আর মন্দার ঝুঁকির সাথে। একজন বিশ্লেষক খুব চমৎকার একটা কথা বলেছেন। তার মতে ইরানকে কাবু করতে যে সময়টা লাগবে, পশ্চিমা নেতারা হয়তো সেই রাজনৈতিক চাপটা নিতে পারবেন না। ব্যাপারটা ঠিক তাই। একদিকে ইরানের কষ্ট সহ্য করার এক লম্বা ইতিহাস আছে, আর অন্যদিকে অর্থনৈতিক চাপ বাড়লে পশ্চিমা নেতাদের ওপর জনগণের চাপও বাড়ে। এখন দেখার বিষয় কে আগে ভেঙে পড়ে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, কে কতদিন এই কষ্টটা সহ্য করতে পারবে? এই একটাই প্রশ্ন, যা আমাদের বুঝিয়ে দেয় ক্ষমতার ভারসাম্য কতটা ঠুনকো, আর একটা মাত্র জলপথের ওপর আমরা কতটা নির্ভরশীল। এর আসল মূল্যটা কি তা নিয়ে ভাবার সময় এসেছে।